মানবতাবাদী সমাজ কাঠামো বিনির্মাণের মধ্যে নারীর স্বাধীনতা, নারী মুক্তি নিহিত। আমরা যদি একটু তাত্ত্বিকভাবে যেটি বলতে চাই, এটি খুব পরিষ্কারভাবে আজকে বাজার অর্থনীতি, মুক্ত বাজার অর্থনীতি এবং কল্যাণ রাষ্ট্রের যে যতগুলোই কথা বলা হোক না কেন, নারীর সামগ্রিক মুক্তি একমাত্র সমাজতান্ত্রিক কাঠামোর মধ্যে ছাড়া অন্য জায়গায় ভাবাটা আসলে খুব সঠিক হয়েছে দেখা হয় না। তো আমরা আজকে বাংলাদেশে তার বাস্তবতা হলো, বাংলাদেশের স্বাধীনতার পরে, স্বাধীনতার সময় মানুষ যে যুদ্ধটা করলো, মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মধ্যে নারী পুরুষ সম্মিলিত যুদ্ধ করলো। 30 লক্ষ মানুষ মারা গেল, যার মধ্যে নারী পুরুষ সবাই ছিল। আলাদাভাবে 2 লক্ষের অধিক মা বোনের সম্ভ্রমহানির মধ্যে দিয়ে একটা রাষ্ট্র কাঠামো, যে রাষ্ট্র কাঠামোর মধ্যে এই রাষ্ট্র কাঠামোর মধ্যে সামগ্রিকভাবে সংবিধান যেটা প্রণয়ন করা হলো, সেখানেই লেখা হলো যে বর্ণ, ধর্ম, গোত্র, লিঙ্গভিত্তিক কোনো বৈশিষ্ট্য কারোকে করবে না রাষ্ট্র। রাষ্ট্র সকলেরকে সাম্যের সমান সুযোগ সুবিধা রাষ্ট্রের মধ্যে থাকবে। কিন্তু বাস্তবতা, আমাদের যে পুরুষতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর যে ব্যবস্থাটা, সেটি মুক্তিযুদ্ধের লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল আকাঙ্ক্ষা, কিন্তু তার শেষ পরিণতিটা ঘটেনি। ফলে রাষ্ট্র যেটা আসলো, সেই রাষ্ট্রের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতার ধারাটা অত্যন্ত বলিষ্ঠভাবেই থেকে গেল। যার কারণে রাজনৈতিক দল, যে দল যেভাবেই বলুক, সংবিধানে যেভাবেই থাকুক, রাজনৈতিক দলের মধ্যেও নারীর অংশগ্রহণ, নারীকে এগিয়ে দেওয়ার জায়গাটি খুব ততভাবে প্রসারিত হয়নি, বরঞ্চ বাধাগ্রস্ত হয়েছে। পাশাপাশি যে রাষ্ট্রটাকে বলা হয়েছিল যে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠন করব, সেই রাষ্ট্রের তৈরির পটভূমি পরপরই ইসলামী ধর্মীয় কাঠামোর মধ্যে রাষ্ট্রীয় অংশগ্রহণ সেই মূল্যবোধটাকে আরও বাধাগ্রস্ত করে। ফলে একটি সামগ্রিক সাম্যের বা একটি বৈষম্যহীন রাষ্ট্র কাঠামো গড়ার যে লড়াইটি, সেটি থেকেই যায় এবং সেটার সমাপ্তি মুক্তিযুদ্ধের মধ্যে ঘটেনি। পরবর্তীতে যে কারণে আমরা লক্ষ্য করেছি, পৃথিবীতে যে সমাজতান্ত্রিক পরিমণ্ডল ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে জোয়ারটা উঠেছিল, জাতিগত আন্দোলন যেটা গড়ে উঠেছিল, সে আন্দোলনগুলোকে মধ্যে দিয়ে পৃথিবীর দেশে দেশে যে মানুষের মুক্তির যে জায়গাটা হয়েছিল, আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে 70 দশকের শেষে এসে সেই জায়গাটাকে ভাটা পড়ে। বিশেষ করে রাশিয়ায় বিতর্ককে তৈরি করে পুঁজিবাদের অভ্যন্তরীণ পুঁজিবাদী কিছু মূল্যবোধ তার মধ্যে ঢুকিয়ে দিয়ে সমাজতান্ত্রিক কাঠামোয়, যে সমাজতান্ত্রিক কাঠামোটা রাশিয়া আগে থেকেই তার নিজেদের চর্চা করার অভাবে এটাকে ভঙ্গুর করে ফেলেছে, সেটাকে ভেঙে দিয়ে পৃথিবী একটি ঢেউ তুলে দেওয়ার করা গেল, যে আসলে সমাজতন্ত্র, মানবতার মুক্তির যে কথাটি বলা হচ্ছিল, সেটি আর সঠিকভাবে কাজ করছে না। ফলে মানুষ সমাজতন্ত্র থেকে বেরিয়ে এসেছে। এই ব্যাপারটা আরও বেশি সমাজ কাঠামোকে পশ্চাৎপদতার দিকে ঠেকে দিয়ে যায়। যাই হোক, স্বাধীনতার পরের থেকে আজ পর্যন্ত বাংলাদেশের যে সরকার, যে কাঠামোয় যে সরকার এসছে না কেন, কোনোটাই নারী মুক্তির ব্যাপারটা কি, যেহেতু তারা সমাজের বৈষম্য মুক্ত সমাজ গঠনে, সম্পদের উপর মালিকানার বন্টনের ব্যাপারটি কখনো বিবেচনায় নিয়ে আসেনি। যে রাষ্ট্রে নারী তার সম্পদের উপর অধিকার নিয়ন্ত্রণ না করতে পারছে, নারী সবসময় একটা পণ্যের মতো, ভোগের মতো, একটু কি বলে, একটু এক ধরনের সৌন্দর্যের ফুলের মতো করে রাখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটার মধ্যে যখন গেল, তখন রাষ্ট্র তার মূল্যবোধ হারাবে। এই রাষ্ট্রীয় ধারাবাহিকতার পিছনে আমরা যদি আজকের নারী দিবসের পটভূমিটা দেখি, সেই যে মেয়েগুলোর কথা বলবো, যাদের নাম করবো, তারা আসলে আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত একদল নারী, সারিকদের শ্রমিকদের দাবিটাকে নিয়ে লড়াইটা করলো নারী, তার সময়ের যে সেটাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে আসলো নারীর অধিকারের প্রশ্নে। সুতরাং নারীর অধিকারটা কখনোই আলাদা করে ব্যাপারটি দেখার ব্যাপারটি নয়। নারীগুলো সামগ্রিক সমাজের উৎপাদন, বন্টন ব্যবস্থামূলক যে পুঁজিবাদী কাঠামো রয়েছে, সেই কাঠামোর ভাঙার মধ্যে দিয়ে নারীর
স্বাধীনতা নিশ্চিত। এবং এইটাকে যে আজকের আন্তর্জাতিক নারী দিবসে আমাদের পৃথিবীর সকল দেশের বেশিভাবে আজকে নারী দিবস উদযাপন কিন্তু একটি আনুষ্ঠানিকতা। বাংলাদেশে আজকে যখন ক্লাস 3-র একটা বাচ্চাকে রেপ করা হচ্ছে, তার আত্মীয়রা, নিকট আত্মীয়র কাছে সে, তখন রাষ্ট্র আজকে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করছে। কয়েকদিন আগে একটা মেয়ে ধূমপান করা নিয়ে যে ঘটনাটি ঘটল, গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী লাইব্রেরিয়ানের গায়ে কথাবার্তা, এটা সমাজে যে একটা অপসংস্কৃতি, কুসংস্কার এবং মৌলবাদী যে মানসিকতাকে উস্কে দেওয়ার যে নানান আয়োজন রাষ্ট্র এটিকে ব্যবহার করছে। রাষ্ট্রের যারা আসতে চায় এবং যারা থাকতে চায় প্রত্যেকেই ধর্মকে এমনভাবে ব্যবহার করছে রাষ্ট্রের ক্ষমতার পক্ষে থাকার জন্য, যে সমাজে এত মূল্যবোধের অবক্ষয় করছে। এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান সরকাররাও, যার বেশিরভাগ কদিন আগে উপদেষ্টারা নারী ছিলেন, তারাও এই জিনিসটা পালন করছে। কিন্তু রাষ্ট্রের থেকে, রাষ্ট্র মানে সরকারের, যে রাষ্ট্রের মুখপাত্র তো সরকার, তার পদক্ষেপটাই বলে দেয় তারা কাদের পক্ষে এবং কাদের নিয়ন্ত্রিত অবস্থায় চলে। কোনো বলিষ্ঠভাবে, সঠিকভাবে কোনো বক্তব্য বা আইনগত প্রয়োগ করার কোনো ব্যবস্থা পরিলক্ষিত হয়। ফলে বাস্তবতা হলো কোনো একক রাষ্ট্র কাঠামো, ওই একক সরকার, পরবর্তী সরকারের বিষয়টি এটা একটা মূল্যবোধের ব্যাপার। আমরা যদি নারীর মুক্তি চাই, আমরা মানবতার মুক্তি চাইতে হবে। আমরা যদি নারীর জন্য সমান অধিকারের কথা বলি, সমাজের সম্পদ, ব্যক্তি মালিকানা সম্পদ বিলোপ করতে হবে। আমরা যদি নারীর স্বাধীনতার কথা বলি, তো অবশ্যই আমাদের সমস্ত ধর্মীয় কুসংস্কার, পশ্চাৎপদতাকে ভেঙে দিয়ে সমাজটাকে এগোনোর জন্য বিজ্ঞান ভিত্তিক মূল্যবোধ ভিত্তিক রাষ্ট্র গ্রহণ করতে হবে। এই জায়গাটা যদি আমরা নিজেরা বুঝি, আমরা যারা আছি তারা যদি লালন করি এবং ধারণ করি এবং বুঝি এবং সেইভাবে কথা বলার চেষ্টা করি, হয়তো এখন মনে হবে লোক কম, কিন্তু কথাটা প্রচারের মধ্যে দিয়ে মানসিক চেতনায় ঘাতঘাত করি। তো আমি যেহেতু একটু সময় আগে নিলাম এই কারণে, যেহেতু যেতে হবে, সেই কারণে আমি কথা না বাড়ি শুধু বলতে চাই যেটি, আমরা আমাদের জীবনের বয়সের অধিকাংশ সময়, যদি বয়স আমার 70 বছর হয়, 15 বছর বাদ দিলে বাকিটাই এই রাস্তাঘাটে মানবিকতার মূল্যের পক্ষে যে কথাটা বলেছি সেটার মধ্যে আর কিছু নেই। সেটি হলো একমাত্র হলো মানুষ সম্পদের মালিকানা মুক্ত একটি সমাজ কাঠামো গঠন করা, ব্যক্তি মালিকানা মুক্ত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, মানুষের মর্যাদা সমমর্যাদায় সমমানুষ সমান মর্যাদায় বেড়ে উঠবে সেই রকম একটি রাষ্ট্র কাঠামোর ব্যবস্থা করা। সেই লড়াইটা করতে যেয়ে আমরা আজকের আন্তর্জাতিক নারী দিবসে আমার মনে আমাদের সেই লড়াইয়ের ধারাটার সাথে যুক্ত থাকা দরকার, আমাদের খুব বলিষ্ঠভাবে বোঝা দরকার এবং বলা দরকার। একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো, একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র কাঠামো ছাড়া নারীর মুক্তি হয়েছে, নারীর মর্যাদাবান হয়েছে, নারী ক্ষমতায়ন হয়েছে, এরকম দৃষ্টান্ত পৃথিবীতে কোনোই আজকের কল্যাণ রাষ্ট্র, খোদ আমেরিকা বলুন আর ব্রিটেনের মতো যত রাষ্ট্র কাঠামো আছে, কেউ এটাকে বলতে পারবে না। সেহেতু আমি মনে করি আজকের আলোচনাটা একটু ভালো আলোচনা ছিল, খুবই একটি যুক্তিতর্কের আলোচনা, বেশি টেবিল আলোচনার মধ্যে থাকলে এটা আরও বেশি ভালো হতো আমাদের। যেহেতু আমরা যারা এখানে রয়েছি সবাই মেধায়, মননে, সংগ্রামে খুব কাছাকাছি মানুষ, এবং সেই কারণে আমাদের এই কথাবার্তার মধ্যে এই আমাদের নিজেদের যে ত্রুটিগুলো আছে, আমাদের নিজেদের মধ্যে যে পশ্চাৎপদতাগুলো আছে, আমাদের মধ্যে যে আপোষকামিতাগুলো আছে, সেটুকু আমরাকে ঝেড়ে ফেলবো এবং আমরা আসলে সাম্যের দৃষ্টিতে আমাদের চোখটাকে প্রসারিত করব, সাম্যের দৃষ্টিতে সমাজকে দেখব, রাষ্ট্রকে দেখব, রাষ্ট্রের আন্দোলনগুলোকে দেখব, আন্দোলনগুলোকে বিবেচনা করব। আমি আর কথা না বাড়িয়ে সবার সুন্দর জীবন প্রত্যাশা করে আন্তর্জাতিক নারী দিবসের সফলতা কামনা করে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লড়াইয়ে সবাই সম্পৃক্ত থাকবেন, এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অধ্যক্ষ আশিক এলাহীকে আমাদের এই ছোট্ট আলোচনা সভায়
এ পর্বে আমি কথা বলবার জন্য আমি অনুরোধ করব আমাদের সহযোদ্ধা বন্ধু কমরেড বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদের সদস্য এবং শ্রমিক ফেডারেশনের আইন বিষয়ক কেন্দ্রীয় উপদেষ্টা অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষকে বক্তব্য উপস্থাপন করবার জন্য আমি অনুরোধ করবো। এই দিকে চলে আসেন। ধন্যবাদ। আজকের এই বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত যে আজকের আমার মা বোনেরা যেভাবে লাঞ্ছিত, ধর্ষিত, নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে আধুনিক সমাজ ব্যবস্থায়, এ কথাটা বলা আমাদের জন্য খুবই লজ্জার বিষয়, পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, কষ্টের বিষয়। কিন্তু একটা শ্রেণী এটাকে উস্কাই দিচ্ছে, একটা শ্রেণী এটাকে ইন্ধন দিচ্ছে। কিন্তু আমরা যারা ভিকটিম, আমরা যারা আন্তরিক, সেই লোকগুলো আমরা ব্যাপক একটা সমাবেশ, ব্যাপক প্রচারণা চালাতে পারছি না, মানুষের মাঝে সবাই দিতে পারছি না, এটাই আমাদের ব্যর্থতা। তো এই অবস্থায় আমাদের উচিত হবে ব্যাপক সাহসিকতার সহিত পথে নামা, প্রতিবাদ করা। বিকল্প কোনো পথ নেই। নারীরা আজকে যারা ঘরে বসে আছে, তারা অনেকের ভেতরে, অনেক মহিলার ভেতরে অনেক ভালো ভালো প্রতিভা আছে, ভালো বলতে পারে, ভালো জানে, ভালো অভিজ্ঞতা জ্ঞান থাকে, অথচ ঘরের ভেতরে বসে বসে তারা এই অন্যের দুঃখে, অন্যের নির্যাতনগুলো তারা যেন মনে করে যে ওটা আমার হয়নি, অন্যের হয়েছে। কিন্তু যখনই এমনি একটা যুগে চলন্ত গাড়িতে ধর্ষিত হয়, যখনই পার্কে গেলে লাঞ্ছিত হয়, যখনই রাস্তার উপরে একটা নারী চলতে বিব্রত বোধ করছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, সর্বত্র আধুনিক এই সভ্য সমাজে নারী যেন একটা ভোগ্যপণ্য হিসাবে বিবেচিত হচ্ছে একটা শ্রেণীর কাছে। আমাদের এই অবস্থা উন্নতি করতে গেলে, এই অবস্থা ভাঙতে গেলে আমাদেরকে সংগঠিত হয়ে নারী সমাজকে ব্যাপকভাবে পথে নামানোর বিকল্প নাই, এবং জিনিসটা তাদের ভেতরে উপলব্ধির ভাগটা ধরিয়ে দেওয়া এবং তাদেরকে আত্মসচেতনতা বৃদ্ধি করা, বিকল্প নেই। তো আমি মনে করি যে আমাদের আজকে সবাইকে পথে নামা এবং উত্তরোত্তর নতুন নতুন অনুষ্ঠানের মাধ্যম দিয়ে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নাই। সেই হিসেবে আমরা আমাদের উচিত আরো নতুন নতুন প্রোগ্রামে সামিল করে নারী সমাজকে সংযুক্ত করা। যে ভয় ভীতি দেখাচ্ছে একটা মৌলবাদী গোষ্ঠী তথা রাষ্ট্রেরও কিছু ইন্ধন, রাষ্ট্রের ইন্ধন এবং মৌলবাদী গোষ্ঠী তাদের যে নোংরা চিন্তা, তাদের যে অপসংস্কৃতির চিন্তা, এগুলো ভঙ্গুর, এগুলো নস্যাৎ করতে গেলে আমাদেরকে পথে নামার বিকল্প নেই এবং নারী সমাজকে পথে নামিয়ে আনতে হবে, ঘর থেকে বাইর করে আনতে হবে এবং সংগঠিত হয়ে প্রতিবাদ করার বিকল্প পথ আছে বলে আমার মনে হয় না। তো সবাই যাতে বেশি বেশি করে
অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষকে সচেতন করা যায়। সেই অবস্থায় আমরা যেন সকলে উদ্যোগী হই, স্ব পক্ষ থেকে আমরা নিজেরা উদ্যোগী হয়ে আমাদের চারিপাশে যে সমস্ত মহিলারা আছে তাদের উদ্যোগী করি, পথে নামার কথা বলি এবং সচেতনতার কথা বলি। আজকে যে অত্যাচার নির্যাতন এগুলো তারাও অনেকটা ভয় সংকোচের মধ্যে দিয়ে চলছে, এমন একটি সমাজ আমরা উপহার পেয়েছি। এই সমাজ ভাঙতে গেলে লড়াই, সংগ্রাম, প্রতিবাদ, রক্তদান, বিকল্প কোনো পথ আছে বলে আমার মনে হয় না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নারী সমাজের জয় হোক এবং এই অত্যাচার অন্ধকার দূর হবে এই প্রত্যাশা রেখে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এই পর্যায়ে আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমরা একটু সামনে চলে আসবেন। আজকে এই সুন্দর বিকেলে নারী দিবসের আয়োজনে সম্মানিত সভাপতি, নারী নেত্রী এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমি ছোটবেলায় মা আমাকে বেশ সুন্দর করে গোছ গাছ করে দিত যে তুমি একটু তোমার বোনের বাড়ি যাও, একটু বেড়ে এসে। তো বাজার টাজার নিয়ে বোনের বাড়ি যেতাম, ভাবতে এখনো পুলকিত যে বোনের বাড়ি যাচ্ছি, বোন আমার নিজে হাতে রান্না করে খাওয়াবে, আমি বোনেদের গ্রাম চারিপাশটা দেখব, ফিরে সে মায়ের সঙ্গে গল্প করব। তো আজকে এমন একটি দিনে, এমন একটি সময়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করতে যাচ্ছি, যে সময় ঠিক এরকম একটি ঘটনা, একটি ছোট্ট মেয়ে, আমি শিক্ষক ছিলাম, আমার একজন ছাত্র এই সারা দেশে তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, সকল কলেজ, প্রাথমিক, মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় সব আমাদের ছাত্র, সবাই আমার বোন, সবাই আমার মা। একটা মেয়েকে মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে যে নির্মমতার, যে বর্বরতার শিকার হয়েছে এই সভ্য জগতে এসে, এটি বলতেও আমাদের লজ্জা লাগছে। আজকে আমি বাবার হাত ধরে যখন আমি ওয়াজের মাহফিলে গেছি, তখন আমিও তখন ছোট, আমি হুজুরের মুখ থেকে শুনেছিলাম যে নারীদের লেখাপড়া শেখার কোনো দরকার নেই, ওরা ঘরের মধ্যে থাকবে, ওরা স্বামীর খেদমত করবে, ওরা সন্তান জন্মদান করবে, ওদের স্কুলিং টিং এসব কোনো দরকার নাই। আমার বাবা অত্যন্ত ধর্মপ্রিয় মানুষ, আমার বোনদেরকে লেখাপড়া শেখায়। এই অতিরিক্ত বেদনা, এই কষ্টকে ধারণ করে আমি আমার সমাজে বেড়ে উঠেছি। আমি দু চোখে এখন স্পষ্টভাবে অনেক কিছু অনুমান করতে পারি, আমি দেখতে পারি, আমি বুঝতে পারি, আমি অনুধাবন করতে পারি, আমি উপলব্ধি করতে পারি। এই শক্তিটুকু আমি শুধু অর্জন করেছি আমার চারিপাশ থেকে। আজকে যে প্রত্যাশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের গণমানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, অর্থনৈতিক বৈষম্য দূর করবে, ধনী গরিবের বৈষম্য দূর করবে, নারী অধিকার প্রতিষ্ঠা করবে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারের বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আজকে আমরা কি দেখছি? হয়তোবা জানি যে ফ্যাসিস্ট বা স্বৈরাচারী ব্যবস্থা মধ্য দিয়ে যে রাষ্ট্র কাঠামো গড়ে ওঠে, সেই রাষ্ট্র কাঠামোয় যে সংসদ সদস্যরা যায় তারা দুর্নীতিগ্রস্ত হয়, এটা আমি জানি, এটা আমার চারিপাশ থেকে আমি দেখেছি। শুধু সংসদ সদস্য নয়, শুধু জনপ্রতিনিধিরা নয়,
ব্যবসায়ী থেকে শুরু করে এই সমাজের সামরিক এবং বেসামরিক সকল আমলা, কর্মচারী, কেরানি, সকল স্তরের মানুষ দুর্নীতিগ্রস্ত। এই বাঙালির এই যে দুর্নীতি করার মনোভাব, এটা থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আজকে মোড়ে মোড়ে ওয়াজ মাহফিল, এত টাইলসের মসজিদ, এত ধর্ম, এত রাজনীতি, এত রাজনীতির ময়দান, এত ওয়াজের মাহফিল, এত টাইলসের মসজিদ, এত মন্দির, স্বর্ণখচিত মন্দির, কিন্তু মানুষের নৈতিক চরিত্রের উন্নতি হচ্ছে না। আজকে নারী দিবসে দাঁড়িয়ে আমাদের ভুলে নির্যাতনের কথা বলতে হচ্ছে, এটি দুঃখের বিষয়, সেটি ভাববার বিষয়। আজকে আমি মনে করি যারা আজকে শাসন ব্যবস্থায় আছে স্পষ্ট করে কিছুই বলছে না, এটি দুঃখজনক ব্যাপার, এটি আমাদের রাষ্ট্রের জন্য একটি লজ্জার ব্যাপার। আজকে যদি প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে ক্লাবের, ইউরোপিয়ান ক্লাবের গায়ে, ইউরোপিয়ান ক্লাবে কি ঢোকা যায়? কাউকে ঢুকতে না। আমাদের মতন এরকম অশিক্ষিত এরকম গরিবদেরকে কখনো ঢোকার সেখানে কোনো পারমিশন নেই। ওই যে এখনো ঢাকায় আপনি আমেরিকান ক্লাবে ঢুকতে পারবেন না। এই অভিজাত, পুঁজিবাদ, এই ভূস্বামী, এই প্রতিপত্ত, এই সামন্ত প্রভুদের এই শৃঙ্খল, এই পুঁজিবাদকে আমরা ভাঙতে পারছি না। তো ইউরোপিয়ান ক্লাবে ওই চট্টগ্রামে, সেখানে তাদের প্রাচীরের গায়ে লেখা ছিল যেখানে ভারতীয় এবং কুকুরদের প্রবেশ নিষেধ। এই দুর্বার প্রাচীর কে ভাঙবে? কার শব্দ হচ্ছে? ইউরোপীয় ইউনিয়নের ওই ব্রিটিশ, ওই দাবানলের সামনে, ওই বন্দুকের সামনে, ওই ক্যানাডার সামনে, ওই ইউরোপিয়ান ক্লাবের এই সাইনবোর্ডকে নস্যাৎ করতে পারে কার শব্দ আছে? আমার বোন প্রীতিলতা তার সঙ্গবাক্য নিয়ে, দলবল নিয়ে আক্রমণ করলেন ইউরোপিয়ান ক্লাব ভেঙে ধূলিসাৎ করে দিলেন বোমার আঘাতে। এবং সে তো মেধাবী ছাত্র ছিল, তার একটা ভবিষ্যৎ ছিল, সেই দিন কলেজে ফার্স্ট ক্লাস পেয়েছিল, বাবা মায়ের প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল, বড় হয়ে আমার মেয়ে একটা ভালো চাকরি করবে, বাবা মায়ের বুকে অন্ন জুটাবে, সুখের সংসার গড়ে তুলবে। সেই প্রীতিলতাকে ইউরোপিয়ান ক্লাবের সেই ক্লাবের সেই সাইনবোর্ড ভাঙার জন্য জীবন দিতে হলো। পুলিশ যখন তাকে ঘিরে ফেলছে, তখন সে নিজে ব্রিটিশ পুলিশের হাতে, পুলিশের গুলিতে নিহত হবে না বিধায় সে পটাশিয়াম সাইনাইড পেয়ে নিজে আত্মহত্যা করল। এই হচ্ছে আমার প্রীতিলতা ওয়াদ্দেদার, এই হচ্ছে আমার বাংলার নারী। আজকে যদি বেগম রোকেয়া যদি বইলা লিখত, অবরোধ বসতি, যদি নিজে গার্মেন্টসকে প্রতিষ্ঠা করত, তাহলে বাঙালি জাতি গর্ব করে বলতে পারত না যে আমরা বিশ্বের বাঙালি জাতি, বাংলা ভাষা, বাংলা মর্যাদার ভাষা আমরা পারি, চ্যালেঞ্জ করতে পারত না। কিন্তু সেগুলো আমাদের শিখিয়ে দিয়ে গেছে। কিন্তু আজকে এই 53 বছর পরে এসে আমরা আজকে যে বাংলাদেশ দেখছি, একটি দুর্বিষহ বাংলাদেশ, একটি বিষণ্ণ আলোয় বাংলাদেশ, এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম, এই বিপ্লবকে আমরা চেয়েছিলাম। আমরা এই বিপ্লব চাইনি, এই অভ্যুত্থান আমরা চাই না। প্রীতিলতা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। এখনো পর্যন্ত এই যে ফেসবুকে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হচ্ছে একটি বাঙালি মেয়ে, এটা বুঝতে হবে। এখনো পর্যন্ত একটি বাঙালি মেয়ে এখনো নাসার বিজ্ঞানী হয়ে মঙ্গল গ্রহে যাচ্ছে, এগুলো বুঝতে হবে। আমেরিকা বিশ্ববিদ্যালয় থেকে আমার বোন স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে ফেসবুক নামক এই প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর হয়েছে, এগুলো বুঝতে হবে। যারা এখন রাষ্ট্রের, যারা এখন শাসক, যারা এখন মেন সুইচ সেজেছে আমার রাষ্ট্রে, যে বিপ্লবী সেজেছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার এই সাউন্ড, আমার এই অধ্যায় যদি বাংলার আকাশে বাতাসে ছড়ায়, যদি বিন্দু মাত্র ছড়ায়, তাহলে আমি বলবো তাদের উদ্দেশ্যে, আমি এই বিপ্লব পারতাম। এখনো সাবধান হয়ে যান। আমরা যদি গ্রামে গঞ্জে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে যদি দাগাতে পারি, তাহলে তোমাদের ভান্ডামে এই ধর্ম নিয়ে রাজনীতি
আর এই ফতোয়া দিয়ে আমাদেরকে পিছনের দিকে ধাবিত করে, আমাদের সমাজকে পিছনের দিকে ধাবিত করে বারবার আমাদের শৃঙ্খলাবদ্ধ করবে, এটা আমরা সহ্য করবো না। আজকে নারী দিবসের দিনে এই হচ্ছে আমাদের বিপ্লবী প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজক যিনি সুন্দর রুমে আমাদের এই নারী দিবসের এই অনুষ্ঠান যত ছোট্ট পরিসরে, যত ক্ষুদ্র পরিসরে হোক না কেন, এই কয়জন বিপ্লবী নিয়ে পৃথিবীতে অধ্যাত্মের এই ব্রিটিশদের তাতে বেশি বিপ্লবী লাগেনি। সুতরাং এই বিপ্লবীদের তারা তো প্রতি বিপ্লব ঘটাতে আমাদের বেশি বিপ্লবী লাগবে না। আমরা প্রস্তুত আছি। সবাই লাল সালাম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। পর্যায়ে কথা বলবার জন্য আমি অনুরোধ করব মাস্টার আব্দুল জব্বার, যুগ্ম সম্পাদক, জেএসটি সাতক্ষীরা। আজকে আন্তর্জাতিক নারী দিবসে এই সবাই সভানেত্রী উপস্থিত বিভিন্ন নেতা কর্মী সবাইকে আমার শুভেচ্ছা জানি। আমি আমার সংক্ষিপ্ত বন্ধু, আজকে বাংলাদেশে নারীদের ক্ষমতায়ন করণীয় কিনা আমরা এর আগে দেখেছি। পাকিস্তানি শাসক গোষ্ঠী এদেশে নারীকে ধর্ষণ করেছে, যে কারণে শুধু ধর্ষণ নয়, বাংলা ভাষাকে তাদের মুখ থেকে চিরতরে মুছে দিতে চেয়েছিল, এদেশের মানুষের অধিকার কেড়ে নিতে চেয়েছিল, যে কারণে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের মধ্য দিয়ে আমরা ৩০ লক্ষ লোক রক্তের বিনিময় এবং ২ লক্ষ মামলের ইজ্জতের বিনিময় আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে এখনো তাসমান আসেন নির্বাচিত, এটা বড় দুঃখের। আমি তার একটা আর্টিকেল পড়েছিলাম সুন্দরী, সেখানে তিনি দেখিয়েছেন এই যে কসমেটিক আবিষ্কার করেছে পুরুষরা আবিষ্কার করেছে, কেন উনি প্রমাণ করেছেন এইটা যে নারীকে সাজাবার জন্য এবং নারীকে ভোগ করার জন্য। আজকে স্বাধীন দেশে আমাদের সেই একই অবস্থা, নারী নির্যাতিত হয়, নারী ধর্ষিত হয় গাড়ির মধ্যে, বাসের মধ্যে, এবং নারী পূর্বে যেমন সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে ব্যবহৃত হতো, এখনো নারী সেই সন্তান উৎপাদনের যন্ত্র হিসাবে স্বাধীন দেশে ব্যবহৃত হয়। তার অধিকার তারা এখনো পায়নি। এখন অধিকার আদায়ের প্রক্রিয়া, পথ, রোডম্যাপ, ব্লুপ্রিন্ট, নকশাটা নজরুল বলেছে, কোনোদিনই একা হয়নি তো যদি পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। পুরুষের পাশাপাশি পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, পুরুষের পাশাপাশি নারীদেরও ভূমিকা অনস্বীকার্য আছে। না থাকলে পুরুষ কখনো জয়ী হতে পারে না। স্বাধীনতা যুদ্ধের ভিতর দিয়ে আমরা দেখেছি নারীরা আমাদেরকে যেভাবে আশ্রয় দিয়েছে, নিজের মেয়ের জামাই পরিচয় দিয়ে রাজাকারদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। তাদেরকে আমরা এখন শোধ করতে পারিনি। তবু আমাদের কিছু মুক্তিযোদ্ধা যারা কিছু পয়সার বিনিময়ে আত্মতৃপ্ত করে ফ্যাসিবাদকে মারাত্মকভাবে ফ্যাসিবাদের দালালি করেছে। এটা স্বাধীন জাতির জন্য অনুপযোগী ব্যবস্থা, অনুপযোগী কার্যক্রম। সুতরাং আজকে এই স্বাধীন বাংলাদেশে সংস্কার কর্মসূচি হচ্ছে, সংস্কার কর্মসূচি বাস্তবায়ন হবে। এই ৫৫ বছরের ভিতরে যে রাজনৈতিক দল ক্ষমতায় গিয়েছে, শুধু লুটপাট, ধর্ষণ, অন্যের সম্পত্তি কেড়ে নেওয়া, আর সংখ্যালঘু বা অন্য ধর্মের প্রতি আর এক ধর্মের বিরূপ আচরণ, এই ছিল আমাদের সমাজের বৈশিষ্ট্য। আমাদের এখানে আমরা যে রাজনৈতিক দলগুলো করি, আমরা কি আসলে চাই নারী মুক্তি বা নারী স্বাধীনতা বা নারী পুরুষের পাশাপাশি থেকে পুরুষের সহযোদ্ধা হিসাবে কাজ করবে? যদি চাই আজকে একটা স্বাধীন দেশে নারীর ভূমিকা, আন্তর্জাতিক নারী দিবসে নারীর ভূমিকা কি হওয়া উচিত? আজকে
যে সংস্কার প্রস্তাব এসছে তাতে 100 নারী আসনের কথা বলা হয়েছে। কাদের ভোটে নির্বাচিত হবে? নারী পুরুষ উভয়ের ভোটে। যেমন বিগত দিনে রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য নির্বাচিত হতো, কৃষক, শ্রমিক, শিক্ষক, ডাক্তার, প্রত্যেক পেশাজীবীদের, প্রত্যেক সমাজশক্তির ভোটে। এবং সে যে কোন সমাজশক্তির কথা বলে, কৃষকের কথা বললে অন্যান্য শ্রেণীর বিভক্তি দেয়, শ্রমিকের কথা বললে অন্যান্য পেশাজীবীর বিভক্তি দেয়, আর হলো ডাক্তারের কথা বললে অন্যান্য পেশাজীবীর বিপক্ষে দেয়, তারপর সরকারি কর্মচারীদের পক্ষে বললে অন্যান্য পেশাজীবীদের বিপক্ষে দেয়। সুতরাং সে কারোর পক্ষে না দিয়ে নিজে লুটপাট করবে, এই চিন্তা ভাবনা সে যার প্রেরিত করেছে। সুতরাং এই দোষটা তো আর তাদের না, আমরাই সুযোগ করে দিয়েছি। সুতরাং আজকে নারীদের উচিত নারীদের ভোটে নির্বাচিত নারী প্রতিনিধি সেখানে যাওয়া। এই দাবিটা আমি তুলতে বলবো। এইটা স্বাধীন দেশের উপযোগী ব্যবস্থা। আজকে স্বাধীনতার পর স্বাধীন দেশে বিভিন্ন সমাজ শক্তির উদ্ভব ঘটেছে। এই সমাজ শক্তিকে বাদ দিয়ে নারীরা